গভীর নিস্তব্ধতার ভেতর পুরনো পাতার ফাঁক গলে যে গল্পেরা ধুলো ঝেড়ে ওঠে সেই সব গল্পের শব্দ চিহ্ন ধরে হাঁটছে ধুলো পড়া পাতার আওয়াজ। সময়, স্মৃতি আর অনুভূতির নরম আলোয় আমরা তুলে আনি দেশি বিদেশি গল্প, হারিয়ে যাওয়া কাহিনী, মানুষের মনের উষ্ণতা আর অন্ধকারের গোপন রহস্য। আজকের যাত্রায় আমরা খুলে দেখব আরেকটি অমূল্য পাতা, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান যাপন, রাজনৈতিক টানাপোড়েন, সংস্কৃতির বিস্ময় আর মানুষের সহজ অকপট সম্পর্ককে লেখক তার তীক্ষ্ণ রসবোধ ও মানবিক দৃষ্টিতে দেখেছিলেন। তার বাস্তব অভিজ্ঞতার মাটিতেই জন্ম নিয়েছে এই ভ্রমণ কাহিনী, একটি বই যেখানে বিপদ, রসিকতা, বন্ধুত্ব ও জীবন দর্শন মিলে তৈরি হয়েছে এক অনন্য পথচিত্র। চাঁদনি থেকে নশিকে দিয়ে একটা শট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফেরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গ্যাগ গ্যাগ করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গ্যাগ গ্যাগ করে ইংরেজি বলা। ফেরিঙ্গি তালতলার নেটিভ, কাজে আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল। কুলিকে ধমক দেওয়ার ভার ওরই কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপ খুঁড়ো মাসি পিসি রেলে কাজ করে, কুলি শায়েস্তায় ওরা ওয়াকিফওয়াল। কিন্তু এদিকেও আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট, জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো, সেটা অত্যন্ত কাপুরুষজনচিত। মনে হলো আমি একা। ফেরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমোড়া হলে কেন? গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে, ওয়্যার আর ইউ গোয়িং বলে না। আমি যেটুকু বিলিতি ভদ্রসতা শিখেছি তার ১৪ আনা এক পাদ্রী সাহেবের কাছ থেকে। সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফার বললে বাধে না, কারণ উত্তর দেবার ইচ্ছে না থাকলে ইয়েস, নো যা খুশি বলতে পারো, দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়। আর ইচ্ছে থাকলে তো কথাই নেই। কিন্তু হোয়ার আর ইউ গোয়িং যেন ইলিসিয়াম নয় প্রশ্ন, হাঁকি দেবার জো নেই। তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধে হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল, তার ফিয়ান্সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরা দস্তুর পল্টন পোঁছা যায়। আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড় বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আ লা কার্ত ভোজন, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জুমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসাল্লাম, আলু গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হবার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় শমি কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়ান্সে নেই, এসব জাকারিয়া স্ট্রিট টিভে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর অনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবঝাবঝা মনে পড়ল, যখন সওদা করছিলুম তখন যেন এক গাঁদা গোবদা ম্যামকে হোটেলে যাওয়া পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফেরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়ান্সের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলাম। কি আর হবে বেচারির সন্দেহ বাড়িয়ে। তার উপর দেখি বোতল থেকে কড়া গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে মাঝে গিলছে। বলা তো যায় না, ফেরিঙ্গির বাচ্চা কখন রং বদলায়। রাত ঘনিয়ে এলো। খিদে ছিল না বলে পেট ভরে খাইনি, তাই ঘুম পাচ্ছিল না। বাইরের দিকে তাকিয়ে দেখি কাক জ্যোৎস্না। তবুও স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয়। সুপারি গাছ নেই, আম জামে ঘেরা ঠাস বনুনির গ্রাম নেই, আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইদারা থেকে তখনও জলতল চলছে, পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোদা সোদা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ায় পোড়া ধুলো মাঝে মাঝে যেন চড়াত করে থাবড়া মেরে যায়।
এই আধো আলো অন্ধকারে যদি এদেশ এত কর্কশ, তাহলে দিনের বেলা এর চেহারা না জানি কিরকম হবে। এই পশ্চিম, এই সুজলা সুফলা ভারতবর্ষ? না, তা তো নয়। বঙ্কিম যখন সপ্তকোটির উল্লেখ করেছেন, তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্যই। ৩০০ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করার কার রসিকতা? হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, হরেনই টু। কি করে মানে? আবার গাইছে ৩০০ কোটি, ৩০০ কোটি, কোটি কোটি। না, এ তো চেকার সাহেব, টিকিট চেক করতে এসেছে। কোটি কোটি নয়, টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে। থার্ড ক্লাস ইউরোপিয়ান হলে কি হবে? রাত ১৩টার সময় ঘুম ভাঙিয়ে টিকিট চেক না করলে ও যে নিজে ঘুমিয়ে পড়বে। ধর্মর করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গেছে। ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দেশি ভেষ ধারণ করেছে। বাক্স তুরঙ্গ প্যাটাচাঙারি চতুর্দিকে ছড়ানো। ফেরিঙ্গি কখন কোথায় নেমে গেছে টের পায়নি। তার খাবারের চাঙারিটা রেখে গেছে এক টুকরো চিরকুট লাগানো, তাতে লেখা গুড লাক ফর দি লং জার্নি। ফিরিঙ্গি হোক, সাহেব হোক, তবু তো কলকাতার লোক, তালতলার লোক। ওই তালতলাতে ইরানি হোটেলে কতদিন খেয়েছি। হিন্দু বন্ধুদের মোগলাই খানার কায়দা কানুন শিখিয়েছি। স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাঁতার কাটা দেখেছি। গোরা সেপাই আর ফিরিঙ্গিতে মেম সাহেব নিয়ে হাতাহাতিতে হাততালি দিয়েছি। আর বাড়িয়ে বলবো না। এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইঞ্জেকশন নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে মডলিন। তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বিদেশে যাওয়া আর এমেটিন ইঞ্জেকশন নেওয়া প্রায় একই জিনিস, কিন্তু উপস্থিত সে গবেষণা থাক। ভবিষ্যতে তার বিস্তর যোগাযোগ হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। ৭টা বাজতে না বাজতেই চড়চড় করে তেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কীরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। শুনেছি পশ্চিমের ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গান গাওয়া পছন্দ করেন না। দ্রুত তেলেই তাদের কালোয়াতি দেখানোর শখ। আরও শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহর আর ঋতুর বাজবিচার করে গাওয়া হয়। সেদিন সন্ধে আমার আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলার রোদ বিলম্বিত আর বাকি দিন দ্রুত। গাড়ি যেন কালোয়াত, ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কোনো গীতিকে রোদ্দুরের তবলচ্চিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে, আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। তার পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। স্টেশনে স্টেশনে সম, কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মের ছাওয়ার বাইরে আর নজরে গাড়ির দিকে তাকিয়ে আছে। বাঘা তবলচ্চি সেরকম দুই গানের মাঝখানে বাঁয়া তবলার পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বলতলে, আর বাঁকা নয়নে ওস্তাদের পানে তাকায়। কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, কে স্টেশন গেল কে না তার হিসেব রাখিনি। সেই গরমে নেশা ছিল। তা না হলে কবিতা লিখব কেন? বিবেচনা করুন। দেখিলাম পোড়া মাঠ, যত দূর দিগন্তের পানে, দৃষ্টি যায় দগ্ধ, ক্ষুব্ধ ব্যাকুলতা, শান্তি নাই প্রাণে ধরিত্রীর। কোনোখানে সবিতার ক্রুদ্ধ পদ্মী দৃষ্টি বর্ষিছে নির্মম বেগে। গুমরে উঠিছে সর্বসৃষ্টি অরণ্য পর্বতে জনপদে। যমুনার শুষ্ক বক্ষ এতির অতির ব্যাপী। শুষিয়াছে কোন ক্রূর যক্ষ তার স্নিগ্ধ মাতৃশ্রস। হাহাকার উঠে সর্বনাশা চরাচরে। মনে হয় নাই 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 কোনো আশাই মরুকে প্রাণ দিতে। সুধাসিক্ত শ্যামলিম ধারে বৃত্তের জিঘাংসা আজ পর্যস্যের সর্বশক্তি কারে বা সব আসবরিক্ত। ধরণীর শুষ্ক স্তনতৃণে প্রেতজনী গাভী, বৎস হৃতআস ক্লান্ত টেনে টেনে। কি কবিতা! পশ্চিমের মাঠের চেয়েও নিরস কর্কশ। গুরুদেব যতদিন বেঁচে ছিলেন ততদিন এ পদ্য ছাপানো হয়নি। গুরুসাপ ব্রহ্মসাপ। গায়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন, রাধে গো ব্রজসুন্দরী, পার করে পার করো। বড় হয়ে মেলা হিন্দি উর্দু পড়েছি, নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারি হয়েছে, কিন্তু পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনিনি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারল। নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি, আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা এনাদের কাছে ধূলি পরিমাণ।
গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না, এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল। কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত। এপার ওপার জুড়ে শুকনো খাখা বালুচর, জল যে কোথায় তার পাত্তাই নেই। দেখতে হলে মাইক্রোস্কোপ টেলিস্কোপ দুয়েরই প্রয়োজন। তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না। এসব নদীর বেশিরভাগ পার হবার জন্য ঠাকুর দেবতার তো দরকার নেই, মাঝি না হলেও চলে। বর্ষাকালে কি অবস্থা হয় জানি না, কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না। 3 দিনের বর্ষা, তার জন্য 12 মাস চেল্লাচিল্লি করাও ধর্মের খাতে বেজায় বাজে খরচা। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। দাড়ি লম্বা হয়েছে, টিঁকি খাটো হয়েছে, নাদুস নুদুস শালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা, দাগ, দেলতা, রাওড়া, পাঞ্জাবিদের তুসি, ওসি আর শিখ সর্দারজিদের জালবন্দি দাড়ির হরেক রকম বাহার। পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে, এদেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনি গজল গায়। সে দাড়িতে পাক ধরলে মর্সিয়া জারি গানে বার্ধক্যকে বেইজ্জত করে। তাতে আশ্চর্য হবারই বাকি। থিওফিল গতিয়ের এক উপন্যাসে পড়েছি, ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো না আরম্ভ হয়, তখন এক বিধা মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল। শস্ত্রু ঘর্ষণের ভিতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দ ঘন আস্বাদন পেতুম, ফরাসি স্ত্রী জাতি তার থেকে চিরতরে বঞ্চিত হল। এখন থেকে ক্লিবের রাজত্ব কল্পনা করতেও ঘেন্নায় সর্বাঙ্গ রিড়ি করে ওঠে। ভাবলুম কোনো সর্দারজিকে এ বিষয়ে রায় জাহির করতে বলি। ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনেও যখন সর্দারজির দাড়িকে হার মানাতে পারেনি, তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই এ সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে। কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না। এদেশে কোন কথায় কখন যে কার সৎ বেইজ্জতি হয়ে যায় আর খুন সে তার বদলাই নিতে হয়, তার হদিস তত জানি নে। তুলনামূলক দাড়ি তত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি? এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে, তখন অলবৎ দাড়িবিহীন মুন্ডও নিতে জানে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা? আমি ডবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলুম। ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটেন। বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপান বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। জিজ্ঞাসা করলেন, পেশোয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিচ্ছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শর্টে পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শর্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতামতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, ইও তো তাজ্জাব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগোলাম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন। তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলাম, সর্দারজি, শিলুয়ার বানাতে ক গজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালামুসায় 6.5, রাউলপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে 1 লক্ষে 10.5, খাস পাঠান মুল্লুক কোহাট খাইবারে পুরো থান। 20 গজ? হ্যাঁ, তাও আবার খাকি শাটিং দিয়ে বানানো। আমি বললাম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট খুন রাহাজানির কথা বাদ দিন।
সর্দারজি বললেন, আপনি বোধি কখনো বাইস্কোপে যান না। আমি এই বুড়ো বয়সও মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বুঝবার উপায় নেই আমার। আবার একপাল নাতনি। এই সেদিন দেখলাম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10খানা না 12খানা, তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারে, তবে মদ্দা পাঠান 20 গজি শিলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। সর্দারজি তাতেও খুশি নন, বললেন, সে হলো 19-20-এর কথা। মাদ্রাজি ধুতি 7 হাত, জোর 8, অথচ আপনারা 10 হাত পরেন। আমি বললাম, 10 হাত টেকে বেশি দিন ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সর্দারজি বললেন, শিলোয়ারের বেলাতেও তাই। আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতি ঈদে নতুন শিলোয়ার তৈরি করায়? মোটিও না। ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে 20 গজি একটা শিলোয়ার পায়। বিস্তর কাপড়ের ঝামেলা, এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না। ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে শিলোয়ার ফেলে দেয় না, গোড়ার দিকে সেলাই করে, পরে তালি লাগাতে আরম্ভ করে। সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক, পাঠানের তাতে বাছি বিচার নেই। বাকি জীবন সে ওই শিলোয়ার পরেই কাটায়। মরার সময় ছেলেকে দিয়ে যায়। ছেলে বিয়ে হলে তখন তার শ্বশুরের কাছ থেকে নতুন শিলোয়ার পায়, ততদিন বাপের শিলোয়ার দিয়েই চালায়। সর্দারজি আমাকে বোকা পেয়ে মস্করা করছেন না সত্যি সত্যি কথা বলছেন বুঝতে না পেরে বললাম, আপনি সত্যি সত্যি জানেন না আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে? সর্দারজি বললেন, গভীর বনে রাজপুত্রের সঙ্গে বাঘের দেখা। বাঘ বললে, আমি তোমাকে খাবো। এ হলো গল্প। তাই বলে ভাবো মানুষ খায় সেও কি মিথ্যে কথা? অকাট্য যুক্তি, পিছনে রয়েছে আবার 70 বছরের অভিজ্ঞতা। কাজেই রণে ভঙ্গ দিয়ে বললাম, আমরা বাঙালি, পাজামার মর্ম আমরা জানবো কি করে? আমাদের হলো বৃষ্টি বাদলার দেশ, খাল বিল পেরোতে হয়। ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায়, পাজামাতে তো তা হয় না। মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেল। তিনি বললেন, হ্যাঁ, বর্মা মালয়ও তাই। আমি ওই সব দেশে 30 বৎসর কাটিয়েছি। তারপর তিনি ঝাড় বেঁধে নানা রকম গল্প বলে যেতে লাগলেন। তার কতটা সত্য কতটা বানিয়ে বলা সে কথা পরখ করার মতো পরশ পাথর আমার কাছে ছিল না। তবে মনে হলো ওই বাঘের গল্পের মতোই। 2-4 জন পাঠান ততক্ষণে সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে। পরে জানলুম এদের সবাই 2-10 বছর বর্মা মালয় কাটিয়ে এসেছে। এদের সামনে সর্দারজি ঠিক তেমনি ধারা গল্প করে যেতে লাগলেন। তাতেই বুঝলুম ফকির অংশটা কমই হবে। আড্ডা জমে উঠল। দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসহীন হোক না কেন, গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই। তর্কতর্কি করে না, গল্প জামাবার জন্য বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না। সব যেন উড়কাটের ব্যাপার। সাদা মাটা কাঠখোট্টা বটে, কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন একটা গোপন কায়দা রয়েছে, যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায়। বেশিরভাগই মিলিটারি গল্প, মাঝে মাঝে ঘরোয়া বা গোষ্ঠী সংঘর্ষণের ইতিহাস। অনেকগুলো গোষ্ঠীর নামই সেদিন শেখা হয়ে গেল, আফ্রিদি, সিনোয়ারি, খুগিয়ানি, আরও কত কি। সর্দারজি দেখলুম এদের হাড়হদ সবই জানে। আমার সুবিধের জন্য মাঝে মাঝে টিক্কা টিপ্পনি কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকিফ হাল করে তুলছিলেন। ফুরস্তা মাফিক আমাকে একবার বললেন, ইংরেজ ফরাসির কেচ্ছা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন, অন্য কোনো কাজে সেগুলো লাগবে না। তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন, পেশোয়ার খাইবার পাশে কাজে লাগবে। সর্দারজি হক কথা বলেছিলেন। পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে। ভাঙা ভাঙা পশতু উহু পাঞ্জাবি মিশিয়ে গল্প শেষ করে বলবে, তখন তো আমার কুছ মালুমই হলো না, আমি যেন সোরাবির বেহুশিতে মুশগুল। তারপরে যখন সব সাফা বিলকুল ঠান্ডা, তখন দেখি বাঁ হাতের 2 আঙ্গুল উড়ে গেছে। এই দেখুন, বলে 22 গজি শিলোয়ারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল। আমি দরদ দেখাবার জন্য জিজ্ঞাসা করলাম, হাসপাতালে কতদিন ছিলেন? শুবে পাঠানিস্তান একসঙ্গে হেসে উঠল। বাবুজির অজ্ঞতা দেখে ভারী খুশি। পাঠান বলল, হাসপাতাল আর বিলায়েতি ভাগদর কহ বাবুজি। বিবি পট্টি বেঁধে দিলেন, দাদিমা কুচকুচ হলদভি লাগিয়ে দিলেন, মোল্লাজি ফুফুকার করলেন, অব দেখিয়ে মালুম হয় যেন আমি 3 আঙুল দিয়েই জন্মেছি।
পাঠানের ভগিনীপতিও গাড়িতে ছিল। বলল, যে তিনজনের কথা বললে তাদের ভয়ে অজরইল মানে যমদূত তোমাদের গায়ে ঢোকে না, তোমাকে মারে কে? সবাই হাসল। আমার দিকে তাকিয়ে বলল, ওর দাদিজানের কেচ্ছা ওকে বলতে বলুন না। পাহাড়ের ওপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কিরকম করে একটা পুরাদস্তুর গোড়া পল্টনকে 3 ঘন্টা কাবু করে রেখেছিলেন। সেদিন গল্পের প্লাবনে লৌদ্র আর গ্রীষ্ম দুই ডুবে গিয়েছিল। আর কি খানা পিনা! প্রতি স্টেশনে আর কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। চা, শরবত, বরফ জল, কাবাব, রুটি, কোনো জিনিসই বাদ পড়ল না। কে দাম দেয়, কে খায়, কিচ্ছু বুঝবার উপায় নেই। আমি 2-1 আমার হিস্সা দেবার চেষ্টা করে হার মানলুম। 12 জন তাগড়া পাঠানে তির্যক বিহ ভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বেই কেউ না কেউ পয়সা দিয়ে ফেলেছে। আপত্তি জানালে শোনে না, বলে, বাবুজি এই পয়লা দফা পাঠান মুলুকে যাচ্ছেন, হয় আমরা একটু মেহমানদারি করলুমই। আপনি পেশাওয়ারে আড্ডা গণ্য, আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানাপিনা করে যাব। আমি বললুম, আমি পেশাওয়ারে বেশি দিন থাকবো না, কিন্তু কার গোয়াল কে দেয় ধোঁ? সর্দারজি বললেন, কেন বৃথা চেষ্টা করেন? আমি বুড়া মানুষ, আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না। যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে এদেশে ভ্রমণ করতে চান, তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটিও কথা না বলা। তাতেও সব সময় ফল হয় না। পাঠানের দল আপত্তি জানিয়ে বলল, আমরা গরিব, পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়াই, আমরা মেহমানদারি করব কি দিয়ে? সর্দারজি আমার কানে কানে বললেন, দেখলেন বুদ্ধির বহর, মেহমানদারি করার ইচ্ছেটা যেন টাকা থাকা না থাকার উপরে নির্ভর করে। সর্দারজি যখন চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন, তখনই বুঝতে পারলাম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমের ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে তখন আর একরত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হণ্ডল বন্ধ করি। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে আমাদের কাছে যে কাজ কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। গাড়ির ঝাঁকুনির তাল সামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের বাঙ্কের বিছানা বাঁধা আর দেশলাইটি এগিয়ে দেওয়ার মধ্যে পাঠান কোনো তফাৎ দেখতে পায় না। বাক্স তরঙ্গ নাড়াচাড়া করে যেন অ্যাটাচি গেস। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মূল্যকের প্রভাব দিনের বেলা পেশাবার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশাবার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি, এমন সময় দেখি গাড়ি এসে পেশাবারেই দাঁড়ালো। বাইরে ঠাঁঠা আলো, 9টা বাজলো কি করে, আর পেশাবারে পৌঁছলমই বা কী করে? একটানা মুসাফিরির ধাক্কায় মন তখন এমনি বিকল হয়ে গিয়েছিল যে শেষের দিকে ঘড়ির পানে তাকানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। তখন অবশ্য এসব ছোটোখাটো সমস্যা নিয়ে হয়রান হবার ফুরসত ছিল না। পরে বুঝতে পারলুম পেশাওয়ার এলাহাবাদের ঘড়ি মাফিক চলে বলে কাটা খুবই স্বাভাবিক ও বৈজ্ঞানিক। তখন আবার জুন মাস। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানদের চেয়ে আর এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উচ্চুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে গরম সম্বর্ধনায়। সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে। চিৎকার করে যে লাফ দিয়ে উঠিনি তার একমাত্র কারণ বোধহয় এই যে তখন গাড়ির পাঠানদের 2টো আঙুল উড়ে যাওয়ার গল্প অবচেতন মনে বাসা বেঁধে অর্ধচেতন সহিষ্ণুতায় আমাকে উৎসাহিত করছিল। তাই সেদিন পাঠান মূল্যকের পয়লা কেলেঙ্কারি থেকে বাঙালি নিজের ইজ্জত বাঁচাতে পারল। কিন্তু হাতখানা কোন শুভলগ্নে ফেরত পাবো সে কথা যখন ভাবছি, তখন তিনি হঠাৎ আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। তার সমানে সমান উঁচু হলে সেদিন কি হতো বলতে পারি না, কিন্তু আমার মাথা তার বুক অবধি পৌঁছয় বলে তিনি তার এক কড়া জোরও আমার গায়ে চাপাতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতি মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায়, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো?
আমি জি হাঁ জি না করেই যাচ্ছি, আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। পরে ওয়াকিবহল হয়ে জানলুম বন্ধু দর্শনে এইসব প্রশ্নের উত্তর দিতে নেই, দেওয়া কায়দা নয়। উভয় পক্ষ একসঙ্গে প্রশ্নে ফিরিস্তি আউড়ে যাবেন অন্তত 2 মিনিট ধরে। তারপর হাত মিলানা বুক মিলানা শেষ হলে একজন একটি প্রশ্ন শোধাবেন, কি রকম আছেন? আপনি তখন বলবেন শুকুর আহমদুল্লাহ, অর্থাৎ খুদা তালাকে ধন্যবাদ। আপনি কি রকম? তিনি বলবেন শুকুর আহমদুল্লাহ। সর্দি কাশির কথা এনিয়ে বিনিয়ে বলতে হলে তখন বলতে পারেন, কিন্তু মিলনের প্রথম ধাক্কায় প্রশ্ন তরঙ্গের উত্তর নানা ভঙ্গিতে দিতে যাওয়া শক্ত বেয়াদবি। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না, আমি বাঙালি তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তারও বাড়া যদি সে অতিথি পাঠানের তুলনায় রোগা দুবলা 5.5 ফুটি হয়। ভদ্রলোক পাঠানের মারপিট করা মানা, তাই তার শরীরের অফরন্ত শক্তি নিয়ে সে কি করবে ভেবে পায় না। রোগা দুবলা লোক হাতে পেলে আর তোকে রক্ষা করার কৈবল্যানন্দ সে তখন উপভোগ করে, যদিও জানে যে কাজের বেলায় তার গায়ের জোরের কোনো প্রয়োজনই হবে না। টাঙ্গা তো চলেছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মূল্যকে লোকজন যার যেরকম খুশি চলে, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। ঘণ্টা বাজানো চিৎকার করা বৃথা। খাস পাঠান কখনো কার জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন, রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু এই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায়, তাহলে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশ ডাকাটাকি করে না। পরম অশ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকি শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গাড়োয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই। ব্যাস, যে যার পথে চলল। দেখলুম পেশাওয়ারের 12 আনা লোক আহমদ আলীকে চেনে। আহমদ আলী বোধহয় 10 আনা চেনেন। 2 মিনিট অন্তর অন্তর গাড়ি থামান আর পোস্তু জবানে কি একটা বলেন, তারপর আমার দিকে তাকিয়ে হেসে জানান, আপনার সঙ্গে খেতে বললাম, আপত্তি নেই তো? আহমদ আলীর স্ত্রী সৌভাগ্য বলতে হবে, কারণ তিনিই বাঁধেন। পর্দা বলে বাড়েন না যে তাদের বাড়ি স্টেশনের কাছে। না হলে সে রাত্রে আহমদ আলীর বাড়িতে পাঠান মূল্যকের জিরগা বসে যেত। সরল পাঠান ও সুচতুর ইংরেজে একটা জায়গায় মিল আছে। পাঠান মাত্রই ভাবে বাঙালি বোমা মারে। ইংরেজেরও ব্যাকআপটা অনেকটা তাই। আহমদ আলী সিআইডি ইন্সপেক্টর। আমি আমার বাড়ি পৌঁছাবার ঘণ্টা একানেকের ভিতরে এক পুলিশ এসে আহমদ আলীকে একখানা চিঠি দিয়ে গেল। তিনি সেটা পড়েন আর হাসেন। তারপর তিনি রিপোর্টখানা আমার দিকে এগিয়ে দিলেন। তাতে রয়েছে আমার একটি পুঙ্খানুপুঙ্খত বর্ণনা, এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে লোকটা বাঙালি, আহমদ আলী যেন উক্ত লোকটার অনুসন্ধান করে সদাইশায় সরকারকে তার হাল হকিকত বালান। আহমদ আলী কাগজের তলায় লিখলেন, এলো আমার অতিথি। আমি বললাম, নামধাম মতলবটাও লিখে দিন, জানতে চেয়েছে যেন। আহমদ আলী বলেন, কি আশ্চর্য, অতিথির পিছনেও গোয়েন্দাগিরি করব নাকি? আমি ভাবলাম পাঠান মূল্যকে কিঞ্চিত বিদ্যা ফলাই। বললাম, কর্ম করে যাবেন নিরাসক্তভাবে, তাতে অতিথির লাভ লোকসানও কথা উঠবে না। এই হলো গীতার আদেশ। আহমদ আলী বললেন, হিন্দু ধর্মে শুনতে পেয়ে অনেক কেতাব আছে, তবে আপনি বেছে বেছে একখানা গীতের বই থেকে উপদেশটা ছাড়লেন কেন? তা সে কথা থাক। আমি বিশ্বাস করি কোনো কর্ম না করাতে, সে আসক্তই হোক আর নিরাসক্তই হোক। আমার ধর্ম হচ্ছে উবুড়ু হয়ে শুয়ে থাকা। উবুড়ু হয়ে শুয়ে থাকা কথাটায় আমার একটু ধোঁকা লাগলো। আমরা বলি চিত হয়ে শুয়ে থাকব, আর এই রকম চিত হয়ে শুয়ে থাকাটা ইংরেজ পছন্দ করে না বলে লাইপাইন কর্মটি প্রভুদের পক্ষে অপকর্ম বলে গণ্য হয়। পাঠানে ইংরেজের মিল আছে পূর্বেই বলেছি। ভাবলাম তাই বোধহয় পাপটা এড়িয়ে কিভাবে আর আরামটি বজায় রাখার জন্য পাঠান উবুড়ু হয়ে শুয়ে থাকার কথাটি আবিষ্কার করেছে। আমার মনে তখন কি দ্বিধা আহমদ আলী আন্দাজ করতে পেরেছিলেন কিনা জানি না। নিজের থেকেই বললেন, তা না হলে এই দেশে রক্ষা আছে? এই তো মাত্র সেদিনের কথা। রাত্রে বেরিয়েছি রোন্দে, মশুর নাচনেওয়ালি জাকিবাই কয়েকদিন ধরে গুম, যদি কোনো পাত্তা মেলে। আমি তো আপন মনে হেঁটে যাচ্ছি, আমার প্রায় 50 গজ সামনে জন 8 জন গোড়া স্যাপাই কোন্দ মিলিয়ে রাত্রের টহলে কদম কদম এগিয়ে যাচ্ছে। হঠাৎ একসঙ্গে এক লহমে অনেকগুলো রাইফেলের কড়াক। আমিও তড়াক করে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লাম। তারপর গড়িয়ে গড়িয়ে পাশের নর্দমায়। সেখানে উবড়ু হয়ে শুয়ে শুয়ে মাথা তুলে দেখি গোড়ার বাচ্চারা সব মাটিতে লুটিয়ে 10 জন আফ্রিদি চটপট করে গোড়াদের রাইফেলগুলো তুলে নিয়ে অন্তর্ধান। আফ্রিদির নিশান সাক্ষাৎ জমদূতের ফরমান, মক্কল ডিক্রি, কিস্তি বরখেলাপের কথাই ওঠে না। তাই বলে উবড়ু হয়ে শুয়ে থাকতে না জানলে কখন যে কোন আফ্রিদির নজরে পড়ে যাবেন বলা যায় না। যান বাঁচাবার এই হলো 1 নম্বরের তালিম। আমি বললাম, চিত হয়ে শুয়ে থাকলেও বা দোষ কি? আমদারি বললেন,
চিত হয়ে শুয়ে থাকলে দেখতে পাবেন খোদাতালার আসমান, সে বড় খাপসুরাত। কিন্তু মানুষের বদমাইশির উপর নজর রাখবেন কি করে জানবেন যে ডেরা ভাঙার সময় হলো, আর এখানে শুয়ে থাকলে নয়া ফ্যাসাদে বাধা পড়ার সম্ভাবনা? মিলিটারি আসবে, তদন্ত হবে, আপনাকে পাকড়ে নিয়ে যাবে। তার চেয়ে আফ্রিদির গুলিই ভালো। আমি বললাম, সে না হয় আমার বেলা হতে পারত, কিন্তু আপনাকে তো রিপোর্ট দিতেই হতো। আহমদ আলী বললেন, তওবা, আমি রিপোর্ট করতে যাব কেন? আমার কি দায়ী? গোড়ার রাইফেল, আফ্রিদি তার উপর নজর। যে জিনিসে মানুষের জান পোতা, তার জন্য মানুষ জান দিতে পারে, নিতেও পারে। আমি সে ফ্যাসাতে কেন ঢুকি? বাঙালি বোমা মারে কেন খোদায় মালুম। রাইফেলে তো তার শখ নেই। ইংরেজ বোমা খেতে পছন্দ করে না, কিন্তু বাঙালির গোঁ সে খাওয়াবেই। তার জন্য সে জান দিতে কবুল, নিতেও কবুল। আমি কেন আপনাকে ইংরেজি আপনার হাড়হদ্দের খবর দেব? জান লেনদেনের ব্যাপারে তৃতীয় পক্ষের দূরে থাকা উচিত। আমি বললাম, হক কথা বলেছেন। রাসেলেরও ওই মত, ভ্যালুজ নিয়ে নাকি তর্ক হয় না। ইংরেজ পাঠানি বিস্তর মিল দেখতে পাচ্ছি। কিন্তু বাঙালি কেন বোমা মারে, সে তো অত্যন্ত সোজা প্রশ্ন। স্বাধীনতার জন্য। স্বাধীনতা পেয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখার জন্য রাইফেলের প্রয়োজন হয়। তাই বোধহয় স্বাধীন আফ্রিদির কাছে রাইফেল এত প্রিয় বস্তু। আহমদ আলী অনেকক্ষণ আপনমনে কি যেন ভাবলেন। বললেন, কি জানি স্বাধীনতা কিসের জোরে টিকে থাকে, রাইফেলের জোরে না বুকের জোরে? আমি এই তো পরশুদিন একটা দাঙ্গার কথা ভাবছিলাম। জানেন বোধহয়, পেশাওয়ারের প্রায় প্রতি পাড়ায় একজন করে গুন্ডার সর্দার থাকে। 2 পাড়ার গুন্ডার দলে সেদিন লাগলো লড়াই। গোলাগুলির ব্যাপার নয়। যতই বলি, ভাই আহমদ আলী, খুদা আপনার মঙ্গল করবেন, আখেরে আপনি বেহেস্তে যাবেন, আমার যাওয়ার একটা বন্দোবস্ত করে দিন। আহমদ আলী ততই বলেন, বারাদারে আজিজে মন, হে আমার প্রিয় ভ্রাতা, ফার্সিতে প্রবাদ আছে, দের আয়াদ দুরুস্ত আয়াদ, অর্থাৎ যা কিছু ধীরে সুস্থে আসে তাহাই মঙ্গলদায়ক। আরবিতেও আছে অল আজলু মিনাস শয়তান, অর্থাৎ কিনা হন্তদন্ত হবার মানে শয়তানের পন্থায় চলা। ইংরেজিতেও আছে। আমি বললুম, সব বুঝেছি, কিন্তু আপনার পায়ে পড়ি, এই পাঠানের চালে আমার চলবে না। শুনেছি এখান থেকে লান্ডিকোটাল যেতে তাদের 15 দিন লাগে, 22 মাইল রাস্তা। আহমদ আলী গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কে বলেছে? আমি বললুম, কেন, কাল রাত্রিরের দাওয়াতে রমজান খান, সেই যে বাবরি চুলবালা, মিষ্টি মিষ্টি মুখ। আহমদ আলী বললেন, রমজান খান পাঠানদের কি জানে? তার ঠাকুরমা পাঞ্জাবি, আর সে নিজে লাহোরে 3 মাস কাটিয়ে এসেছে। খাস পাঠান কখনো অটক মানে সিন্ধু নদ পেরোয় না। তার লান্ডিকোটাল থেকে পেশোয়ার পৌঁছাতে অন্তত 2 মাস লাগার কথা। না হলে বুঝতে হবে লোকটা রাস্তার ইয়ার দোস্তের বাড়ি কাট করে এসেছে। পাঠান মুলুকের রেওয়াজ, প্রত্যেক আত্মীয়ের বাড়িতে 33 কাটান, আর সব পাঠানের ভাই বেরাদর। হিসেব করে নিন। কাগজ পেন্সিল ছিল না। বললাম, রক্ষে দিন, আমার যে কন্ট্রাক্ট সই করা হয়ে গিয়েছে, আমাকে যেতেই হবে। আহমদ আলী বললেন, বাস না পেলে আমি কি করব? আপনি চেষ্টা করেছেন? আহমদ আলী আমাকে হুঁশিয়ার হতে বলে জানালেন, তিনি পুলিশের ইন্সপেক্টর। নানা রকমের উকিল মুক্তার তাকে নিত্যি জেরা করে। আমি ও লাইনে কাজ করে সুবিধে করতে পারবো না। তারপর বললেন, পেশোয়ার ভালো করে দেখে নিন, অনেক দেখবার আছে, অনেক শিখবার আছে। বোখারা সমরকন্দ থেকে সদাগরেরা এসেছে পুস্তিন নিয়ে, তাসকন্দ থেকে এসেছে সামোভার নিয়ে। আমি জিজ্ঞাসা করলুম, সামোভার কি? রাসান গল্প পড়েননি? সামোভার হচ্ছে ধাতুর পাত্র টেবিলে রেখে তাতে চায়ের জল গরম করা হয়। আপনারা যেরকম মিং বংশের ভাঁস নিয়ে মাতামাতি করেন, পেশোয়ার কান্দাহার তাসকন্তুল্লা সামোভার নিয়ে সেই রকম লড়ালড়ি করে। কি কত দাম দিতে পারে, সে কথা আরেক দিন হবে। তারপর শুনুন, মজারি শরীফ থেকে কার্পেট এসেছে, বদখাসান থেকে লাল রুবি, মেশেদ থেকে তাসবি, আজারবাইজান থেকে। আমি বললুম, থাক, আরও কত কি। তারা উঠেছে সব সরাইয়ে, সন্ধ্যাবেলায় গরম ব্যবসা করে, রাত্রিরে জোর খানাপিনা, গান বাজনা, কত হই হল্লা, খুন খারাপি, কত রকম বেরকমের পাপ। শোনেননি বুঝি? পেশাওয়ার 1000 পাপের শহর। মাসখানেক ঘোরাঘুরি করুন, যে কোনো সরাইয়ে ডজনখানেক ভাষা বিনা কষ্টতে, বিনা মেহনতে শেখা হয়ে যাবে। পস্তুনি আরম্ভ করুন, চট করে চলে যাবেন ফার্সিতে। তারপর জাগাতাইতুকি, মঙ্গল, ওসমানী, রাসান, বাকিগুলো আপনার থেকেই হয়ে যাবে। গান বাজনায় আপনার বুঝি শখ নেই? সে কি কথা, আপনি বাঙালি,
টাগোর সাহেবের গীতাঞ্জলি গার্ডেনার আমি পড়েছি। আহা, কি উদা বয়েত আমি ফার্সি তর্জমায় পড়েছি। আপনার হয়তো এসব জিনিসে শখ থাকার কথা, নাই বা থাকলো, কিন্তু ইনজানের গান শুনে আপনি পেশোয়ার ছাড়বেন কি করে? পেশাওয়ারি হুরি বাবোটা ভাষায় গান গাইতে পারে, তার গাহক দিল্লি থেকে বাগদাদ অবধি। আপনি গেলে লড়কি বহুত খুশ হবে, তার রাজত্ব বাগদাদ থেকে বাঙ্গাল অবধি ছড়িয়ে পড়বে। আমি আর কি করি, বললাম হবে হবে, সব হবে, কিন্তু টেগোর সাহেবের কোন কবিতা আপনার বিশেষ পছন্দ হয়? আহমদ আলী একটু ভেবে বললেন, আয় মাদারে শাহজাদা ইমরুজ। বুঝলুম এ হচ্ছে ওগোমা রাজার দুলাল যাবে আজিমোর। বললুম, সে কি কথা হা সাহেব, এ কবিতা তো আপনার ভালো লাগার কথা নয়। আপনারা পাঠান, আপনারা প্রেমে জখম হলে তো বাঘের মতো রুখে দাঁড়াবেন, ঘোড়া চড়ে আসবেন বিদ্যুৎ গতিতে, প্রিয়াকে একটানে তুলে নিয়ে কোলে বসিয়ে চলে যাবেন দূর দূরান্তরে। সেখানে পর্বত গুহায় নির্জনে আরম্ভ হবে প্রথম মানবিমানের পালা। আপনি মাথা পেতে দেবেন তার পায়ের মুখমূলের চটির নিচে। আমাকেই থামতে হলো, কারণ আহমদ আলী অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, কারো কথা মাঝখানে কাটেন না। আমি আটকে গেলে পর বললেন, থামলেন কেন, বলুন। আমি বললুম, আপনারা কোন দুঃখে ইনিয়ে বিনিয়ে কাঁদবেন ম্যা ম্যা মা মা করে? আহমদ আলী বললেন, এক জার্মান দার্শনিকও নাকি বলেছেন, স্ত্রীলোকের কাছে যেতে হলে চাবুকটি নিয়ে যেতে ভুলে না। আমি বললুম, তহবা তহবা, অত বাড়াবাড়ির কথা হচ্ছে না। আহমদ আলী বললেন, না দাদা, প্রেমের ব্যাপারে হয় এই পার না হয় ও পার। প্রেম হচ্ছে শহরের বড় রাস্তা, বিস্তর লোজন, সেখানে গোল্ডেন মিন বা সোনালি মাঝারি বলে কোনো উপায় নেই। হয় কিপ টু দ্য রাইট, অর্থাৎ ম্যা ম্যা করে হৃদয় বেদন নিবেদন, না হয় লেফট, অর্থাৎ বজ্রমুষ্টি দিয়ে নিটসে যা বলেছেন। কিন্তু থাক না এসব কথা। বুঝলুম প্রেমের ব্যাপারে পাঠান নীরব কর্মী। আমরা বাঙালি, দুপুর রাত্রে পাড়ার লোককে না জাগিয়ে স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করতে পারি না। আমার অবস্থাটা বুঝতে পেরে আমাকে যেন খুশি করার জন্য আহমদ আলী বললেন, পেশোয়ারের বাজারে কিন্তু কোনো গানেওয়ালি নাচনেওয়ালি 6 মাসের বেশি টিকতে পারে না। কোনো ঝগড়া পাঠান প্রেমে পড়বেই, তারপর বিয়ে করে আপন গায়ে নিয়ে সংসার পাতে। সমাজ আপত্তি করে না? মেয়েটা দুদিন বাদে শহরের জন্য কান্নাকাটি করে না? সমাজ আপত্তি করবে কেন? ইসলামে তো কোনো মানা নেই। তবে দুদিন বাদে কান্নাকাটি করে কিনা বলা কঠিন। পাঠান গায়ের কান্না শহরে এসে পৌঁছবে এত জোর গলায় ইনজানেরও নেই। জানকী বাইয়ের থাকলে আমাকে খুঁজে খুঁজে হয়রান হতে হতো না। হল অফ করে কিছু বলতে পারবো না, তবে আমার নিজের বিশ্বাস বেশিরভাগ মেয়েই বাজারের হট্টগোলের চেয়ে গ্রামের শান্তিই পছন্দ করে। তার ওপর যদি ভালোবাসা পায় তাহলে তো আর কথাই নেই। আমি বললুম, আমাদের এক বিখ্যাত উপন্যাসিকও ওই রকম ধরনের অভিমত দিয়েছেন মেয়েদের বাজারে বহু খোঁজখবর নিয়ে। এমন সময় আহমদ আলীর এক বন্ধু মোহাম্মদ জান বাইসাইকেল ঠেলে ঠেলে এসে হাজির। আহমদ আলী জিজ্ঞাসা করলেন, বাইসাইকেল আবার খোড়া হলো কি করে? মোহাম্মদ জান পাঞ্জাবি আমার দিকে মুখ ফিরিয়ে বললেন, কেন যে আপনি এদেশে এসেছেন বুঝতে পারি না। এই পাঠানরা যে কীরকম পাবলিক নুইসেন্স তার খবর জানতে পারতেন যদি একদিনও আধ ঘন্টার তরে শহরে বাইসাইকেল চড়তেন। 1 মাইল যেতে যেতে 3টে পাংচার, সব ছোট ছোট লোহা। ভদ্রলোক দম নিচ্ছিলেন। আমি দরদ দেখিয়ে জিজ্ঞাসা করলুম, এত লোহা আসে কোথা থেকে? মোহাম্মদ জান আরও চড়ে গিয়ে বললেন, আমাকে কেন শুধাচ্ছেন? জিজ্ঞেস করুন আপনার দিলজানের দোস্ত শেখ আহমদ আলী খান পাঠানকে। আহমদ আলী বললেন, জানেন তো পাঠানরা বড় আড্ডাবাজ, গল্প গুজব না করে সে 1 মাইল পথও চলতে পারে না। কাউকে না পেলে সে বসে যাবে রাস্তার পাশে, মুচিকে বলবে, দাও তো ভায়া আমার পয়জারে গোটা কয়েক পেরেক ঠুকে দাও। মুচি তখন ঢিলে লোহাগুলো পিটিয়ে দেয়, গোটা 10 নতুনও লাগিয়ে দেয়। এই রকম 100 লোহা লাগালে জুতোর চামড়া আর মাটিতে লাগে না, লোহার ওপর দিয়েই রাস্তার পাথরে চড় যায়। হাফ সোল লাগানোর খরচাকে পাঠান বড় ভয় করে কিনা। সেই পেরেক আবার হরেক রকম সাইজের হয়। পাঠানের জুতো তাই লোহার মোজাইক। কিন্তু আসল কথা হচ্ছে লোহা ঠোকানো না ঠোকানো অবান্তর। মুচির সঙ্গে আড্ডা দেবার জন্যই তার অজুহাত। মোহাম্মদ জান বললেন, আর সেই লোহা ঢিলে হয়ে গিয়ে শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি বললাম,
এতদিন আমার বিশ্বাস ছিল আড্ডা মানুষকে অপকর্ম থেকে ঠেকিয়ে রাখে, এখন দেখতে পাচ্ছি ভুল করেছি। আমাদ আলী কাতর স্বরে বললেন, আড্ডার নিন্দা করবেন না, বাইসাইকেল চড়ার নিন্দা করুন। আপনাকে বলিনি অল অজলু মিনাস শয়তান, অর্থাৎ হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। তাই তো বাইসাইকেলের আরেক নাম শয়তানের গাড়ি। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পেশোয়ার বিনের 114 ডিগ্রি ভুলে গিয়ে মোলায়েম বাতাস দিয়ে সর্বাঙ্গের গ্লানি খেদ ঘুচিয়ে দেয়। রাস্তাঘাট যেন ঘুম থেকে উঠে হাই তুলে ঘোড়ার গাড়ির খটখটানি দিয়ে তুড়ি দিতে থাকে। পাঠানবাবুরা তখন সাজগোজ করে হাওয়া খেতে বেরোন। পায়ে জরির পয়জার, পরনে পপলিনের সিলভার, তার ভাঁজ ধারালো ছুরির মতো ক্রিজের দুই দিকে বেয়ে কেতায় কেতায় নেমে এসেছে। মুড়ির ভিতরে লাল সুতোর গোলাপি আভা, গায়ে রঙিন সিল্কের লম্বা শার্ট, আর মাথায় যে পাগড়ি, তার তুলনা পৃথিবীর অন্য কোনো শিরাভরণের সঙ্গে হয় না। বাঙালির শিরাভরণ দেখে অভ্যাস নেই। টুপি বলুন, হ্যাট বলুন, সবই যেন তার কাছে অবান্তর ঠেকে। মনে হয় বাইরের থেকে জোর করে চাপানো। কিন্তু মধ্যবিত্ত আর ধনী পাঠানের পাগড়ি দেখে মনে হয় ভগবান মানুষকে মাথাটা দিয়েছেন নিতান্ত ওই পাগড়ি জড়াবার উপলক্ষ হিসাবে। কামিয়ে জুমিয়ে গোফে আতর মেখে আর সেই ভুবনমোহন পাগড়ি বেঁধে খাঁ সাহেব যখন সাজের ঝোঁকে পেশোয়ারের রাস্তায় বেরোন, তখন কে বলবে তিনি জাকারিয়া স্ট্রিটের পাঠানের জাত ভাই? কোথায় লাগে তার কাছে তখন হলিউডের ইভিনিং ড্রেস পরা হিম্যানদের দল? ফুরফুরে হাওয়া গাছের মাথায় চিরুনি চালিয়ে, খাঁ সাহেবদের পাগড়ির চূড়ো দুলিয়ে, ফুলের দোকানে ঝোলানো মালাতে কম্পন লাগিয়ে, আর সর্বশেষে আহমাদ আলীর দোকান ছোঁয়া গোফে হাত বুলিয়ে নামল আমার শান্ত ভালে। তপ্ত গ্রীষ্মের দগ্ধ দিনান্তের সন্ধ্যাকালে এ যেন বাংলাদেশের জ্যৈষ্ঠ শেষের নববর্ষণ। শীতল জলধারার পরিবর্তে এ যেন মাতৃহস্তের স্নিগ্ধ মন্দ মলয় ব্যজন। কোন এক নৃশংস ফারাওয়ের অত্যাচারে দিবাভাগে দেশের জনমানব প্রাণীপতঙ্গ দলে দলে ভূগর্ভে আশ্রয় নিয়ে প্রহর গুনছিল। পশ্চিম পিরামিডে তার অবসানের সঙ্গে সঙ্গে উত্তর বাতাস যেন মোজেসের অভয়বাণী দিয়ে গেল। দিকে দিকে নতুন প্রাণের সাড়া, চিহ্ন হয়েছে বন্ধন মন্দির। কিন্তু জেগে উঠেই মানুষের সবচেয়ে প্রয়োজন কি আহারের? রুটি আর কাবাবওয়ালার দোকানের সামনে কি অসম্ভব ভিড়। বোরকা পরা মেয়ে, সবে হাঁটতে শিখেছে ছেলে, বাঁ হাত মরণের দিকে, ডান হাত রুটিওয়ালার দিকে বাড়িয়ে বুড়ো, সবাই ঝাঁপিয়ে পড়েছে আহারের সন্ধানে। রুটিওয়ালা সেই ক্ষুধার্তদের শান্ত করার জন্য কাউকে কাতর ঘণ্টে ডাকে ভাই, কাউকে ব্রাদার, কাউকে জানেমান আমার জান, কাউকে আগা যা। পশতু, পঞ্জাবি, ফার্সি, উর্দু, 4টে ভাষায় সে একসঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ওদিকে তন্দুরের ভিতর লম্বা লোহার আকশি চালিয়ে রুটি টেনে টেনে উঠাচ্ছে রুটিওয়ালার ছোকরা। গনগনে আগুনের টকটকে লাল আভা পড়ছে তাদের কপালে গালে। বড় বড় বাবরি চুলের জুলফি থেকে থেকে চোখ মুখ ঢেকে ফেলছে। দুহাত দিয়ে রুটি তুলছে, সরাবার ফুরসুদ নেই। বুড়ো রুটিওয়ালার দাড়ি হাওয়ায় দুলছে। কাজের হিড়িকে তার বাঁধন পাগড়ি পর্যন্ত তেরচা হয়ে একদিকে নেমে এসেছে। ছোকরাকে কখনো তম্ভি করে, জুদ কুন জুদ, জলদি করো জলদি করো। খদ্দেরদের কখনো কাকুতি মিনতি, হে ভ্রাত, হে বন্ধু, হে আমার প্রাণ, হে আমার দিল জান, সবুর করে সবুর করে, তাজা গরম রুটি দিই বলেই তো এত হাঙ্গাম হুজ্জত। বাঁশি দিলে কি তোমাদের এতক্ষণ দাঁড়িয়ে রাখতুম? বোরকার আড়াল থেকে কে যেন বলল, বয়স বোঝার জো নেই, তোর তাজা রুটি খেয়ে খেয়েই তো পাড়ার 3 পুরুষ মরল, তুই বুঝি লুকিয়ে লুকিয়ে বাঁশি খাস, তাই দে না। বোরকা পরে ওই যা, তা না হলে পাঠান মেয়েও স্বাধীন। রুটির পর ফুল কিংবা আতর। মনে পড়ল মহাপুরুষ মোহাম্মদের বচন, সত্যেন দত্তের তর্জমা, জোটে যদি মোটে 1টি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, জুটে যায় যদি 2টি পয়সা, ফুল কিনিও হে অনুরাগী।